বিজিতের হাত থেকে তটিনীকে হাত পাওয়া অবস্থায় উদ্ধার করলো পরশুরাম ও বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে নিশা ট্র্যাপে ফেলার জন্য ফোন করলে নিশার কথায় তটিনী বাহিরে এলে ঠিক তখনই নিশা এসে তটিনীর মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, সরি ম্যাম, এবারেও আপনাকে ট্র্যাপে ফেলা হয়েছে। আপনাকে আপনাকে ট্র্যাপে ফেলার জন্য ফোনটা করা হয়েছিল। তখন নিশাকে তটিনী বলতে থাকে, নিশা তুমি এসব কি করছো? তুমি তো অনেক বছর হলে আমাদের ডিপার্টমেন্টে আছো, আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছো, তবে কেন এভাবে বিশ্বাসঘাতকতা করছো বলো তো? তখন নিশা বলতে থাকে, সরি ম্যাম, টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, তাই তাই এই কাজটা করতে বাধ্য হলাম। আর আর আপনি যে আমার বাবার কথা শুনে আসবেন এটা আমি খুব ভালো করেই জানতাম, তাই তো আপনাকে এই প্রোবটাই দেওয়া হলো। এই বলে তটিনীকে গাড়িতে তুলে নেয়। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ বারবার তটিনীকে ফোন করতে থাকলে কোনোভাবেই তটিনী ফোনটা ধরে না। তটিনী ফোনটা রাস্তায় ফেলে যাওয়ায় ফোনটা রাস্তাতেই পড়ে থাকে। আর এদিকে এদিকে বারবার শিবপ্রসাদ ফোন করছে আর চিন্তা করছে। আর এদিকে তটিনীকে বিজিত তুলে নিয়ে এসে একটি পরিত্যক্ত গোডাউনে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখে। এরপরে তটিনী চিৎকার করতে থাকে আর বলতে থাকে, যে আমাকে এখান থেকে ছাড়ো, আমাকে আমাকে ছেড়ে দাও, এরকম কেন করছো নিশা? এটা তুমি কেন করছো? ঠিক তখনই দেখা যায় বিজিত বেরিয়ে আসে আর বলতে থাকে, ম্যাডাম তটিনী, কেমন লাগছে এখন? কেমন লাগছে বলুন তো ব্যাপারটা? ব্যাপারটা ভালো লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে, আমার অনেক আনন্দ হচ্ছে। তখন এ কথা শুনে এ কথা শুনে তটিনী বলতে থাকে, বিজিত তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তোমার মনে হচ্ছে না তুমি যে কাজগুলো করছো সেগুলো মোটেও ঠিক হচ্ছে না? এর জন্য তোমাকে পস্তাতে হবে। তখন বিজিত বলতে থাকে, তখনকারটা না হয় তখন বোঝা যাবে, আর এখনকারটা এখন বুঝতে দিন। আর আপনি কি ভেবেছেন যে আমি আপনাকে ছেড়ে দেবো? এরপরে আড়াল থেকে আয়ুষী বেরিয়ে এলে তখন তটিনী বলতে থাকে, আয়ুষী তুই? তখন আয়ুষী বলতে থাকে, সরি দিদি, তুই থাকলে আমাদের সবার অনেক অনেক ঝামেলা হয়ে যাবে, আর তুই থাকলে আমাদের সবার জীবনে অনেক অনেক ক্রাইসিসই চলে আসবে, তাই তোকে এখান থেকে সরিয়ে দিতেই হবে রে। তাই কোনো কিছু করার নেই, করার থাকলে অবশ্য তোকে ছেড়ে দিতাম, কিচ্ছু করতাম না। তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, হ্যাঁ আয়ুষী, তোমার বোন যা ধুরন্ধর না, বোনের দ্বারাই তোমার বোন যদি বেঁচে থাকে তবে আমাদের সবার জীবন নরক করে দেবে, তাই তোমার বোনকে সরিয়ে দিতে হবে। সরি বলো, ক্ষমা চেয়ে নাও। তখন তটিনী বলতে থাকে, আমি তোকে ছাড়বো না আয়ুষী, আমি তোকে ছাড়বো না। তুই নিজের দিদির সঙ্গে এরকম একটা কি করে করতে পারিস বলতো? তখন আয়ুষী বলতে থাকে, অবশ্যই করতে পারি, তুই বেইমানি করেছিস, নিজের ড্যাডিকে পুলিশে দিয়েছিস, আমার ড্যাডিকে, তারপরে আরাধ্যা শ্বশুর মশাইকে, সবাইকে। এদিকে শিবপ্রসাদ বাড়ি ফিরে তটিনীকে না পেয়ে অস্থির হয়ে যায়। ঠিক তখনই পাশের বাড়ির কাকিমা ভোগ নিয়ে এসে বলতে থাকে, শিবপ্রসাদ, এই যে ঠাকুরের ভোগ দিতে এলাম, তটিনী ফেরেনি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী কোথায় গেছে জানেন? তখন কাকিমা বলতে থাকে, হ্যাঁ জানি তো, ও তো হন্তদন্ত ভেবে বেরিয়ে গেল, আমি বললাম যে ভোগ খেয়ে যাও, বললো বাসায় দিয়ে যেতে, তাই তো দিতে এলাম। আর বাবা, তুমি কি তটিনী কোথায় গেছে জানো না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না তো, আমাকে তো কিছু বলেনি, ফোন করছি ফোনও ধরছে না। তখন কাকিমা বলতে থাকে, আমি তো কিছু বুঝতে পারছি না, হয়তো বা কোনো কাজে গেছে, আবার ফিরে আসবে, এতটা চিন্তিত হওয়ার কিছু নেই। ও গেল তাই বললাম, হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল তো। তখন এ কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। তখন কাকিমা বলতে থাকে, এটা রাখো, আর এই যে তটিনী এলে পিকুকে দিয়ে সন্ধ্যায় বাড়িটা পৌঁছে দিও, ঠিক আছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে। এরপরে দেখা যায় মহিলাটি চলে গেলে শিবপ্রসাদ বলতে থাকে, রটিনী কোথায় গেল? তার মানে কি কোনো ঝামেলা হয়েছে? এই বলে মুখার্জি বাড়িতে চলে আসে শিবপ্রসাদ। এরপরে নন্দিনী বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো শিবপ্রসাদ গাঙ্গুলি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তোমার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না তো এখানে কেন এসেছো? কি মিন করতে চাচ্ছ তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, রটিনী কোথায়? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, হতেই পারে
তুমি ওর সঙ্গে ঝগড়াঝাটি করেছো, ওকে ওকে ওর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, ওর সঙ্গে মারামারি হয়েছে। এক পর্যায়ে ও হয়তো বা কোনোভাবে মাটিতে পড়ে যায়, আর তুমি ওকে রাগের মাথায় মেরে ফেলো। আর তখনই লাশটা গায়েব করে ফেলো, আর এখন এখানে ন্যাকামো করতে এসেছো। আমি তোমাকে আমি তোমাকে আগামী আগামী 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি আমার বোনকে খুঁজে না পাওয়া হয়, তবে আমি তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি এসব কি বলছেন? আর আপনি আপনি কি মিন করতে চাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনি সব জানেন আপনারাই কোনো কলকাঠি মেরেছেন। আমাকে বলুন তটিনী কোথায়? তখন নন্দিনী বলতে থাকে, তটিনী কোথায় আমি জানি না, পারলে খুঁজে নাও। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি কাউকে ছাড়বো না। আমার তটিনীর যদি কিছু হয়ে যায়, কাউকে ছাড়বো না। আমি কথাটা ক্লিয়ার করে বলে দিলাম। তখন নন্দিনী বলতে থাকে, ঠিক আছে, দেখি তুমি কি করতে পারো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই যে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি তটিনীকে অবশ্যই ফিরিয়ে আনবো, আর আপনাদের সবাইকে একটা একটা করে জেলে পুরবো। আমার বিশ্বাস এই সবকিছুর পেছনে আপনারও হাত আছে, আপনি সবটা জানেন। তাই তো আপনি এভাবে কথার সুর চেঞ্জ করছেন। আপনাকে দেখে গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। ঠিক তখনই আরাধ্যা এসে বলতে থাকে, হয়েছে মিস্টার পরশুরাম, অনেক লেকচার দিয়েছো। এখন এখান থেকে আসতে পারো। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, আরাধ্যা মুখ সামলে কথা বলো। একাদায় আমি এ বাড়ির জামাই, তোমার জামাইবাবু, আর অন্যথায় হচ্ছে আমি একজন অফিসার। তাই আমি যে দুটো পরিচয় এ বাড়িতে আসতে পারি। তবে তবে তুমি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না, তোমার কোনো রাইটস নেই। তখন তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, তো তোমার ওয়াইফ হারিয়ে গেছে, এখানে কেন কেন এসেছো? আমরা কি তোমার ওয়াইফকে ধরে রেখেছি যে তুমি এখানে খুঁজতে এসেছো? এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমার বিশ্বাস তোমরা সবটা জানো, আর তটিনীকে ট্র্যাপে ফেলেছো তোমরা। তখন আরাধ্যা বলতে থাকে, ফেলেছি। তোমার বউ আর তুমি যে কাজগুলো করেছো আমাদের পরিবারের সঙ্গে যেগুলো করেছো তোমরা দুজন, তাতে তোমাদের সঙ্গে বেইমানি করাটা ছাড়া আমাদের কোনো আর উপায় নেই। বুঝতে পেরেছো? গট ইট? এ কথা শুনে এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আইসি, আমি চাইলে এখন তোমাকে থাপ্পড় মারতে পারি, কারণ কারণ তুমি আমার ছোট বোনের মতো। কিন্তু মারবো না। তোমাকে মেরে আমি আমার নিজের হাতটা বন্ধ করতে চাচ্ছি না। তাই বলছি, একদম মুখ সামলে কথা বলো। তুমি যেভাবে কথা বলছো, তুমি ভুলে যাচ্ছো তুমি কার সঙ্গে কথা বলছো। তুমি পরশুরামের সঙ্গে কথা বলছো, তুমি এটা হয়তো বা ভুলে যাচ্ছে। এ কথা শুনে তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ, তাই তো এখন তো আমাকে কথা কি করে বলতে হয় সেটাও শিখতে হবে তোমার থেকে। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, অবভিয়াসলি, যদি শিখতে হয় তবে শিখতে হবে। এতে এতে বলার কি আছে বলো তো? তখন আরাধ্যা বলতে থাকে, কিছুতেই না, আমি কিছুতেই শিখবো না। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, অনেক লেকচার দিয়েছো, এখন এখন এখান থেকে আসতে পারো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, চলে তো আমি অবশ্যই যাব, কিন্তু আমি তটিনীকেও খুঁজে বের করবো, আর আপনাদের সবাইকে শাস্তি দেব। তখন এই বলি শিবপ্রসাদ চলে যাবে। তখন আরাধ্যা ও নন্দিনী বলতে থাকে, পারলে পারলে তটিনীকে খুঁজে দেখাও, তটিনীকে ফিরে এনে দেখাও। তারপরে হয়তোবা তখন ধরে নেব যে সত্যি তোমার এলেম আছে, তুমি একজন দুধে ধোয়া অনেক বড় অফিসার। তাছাড়া তোমার মান সম্মান কোথায় মিশে যায় আমরা সেটাও দেখবো। আমি নিজে তোমার নামে কেস ডায়েরি করবো। এই কথাটা আমি তোমাকে বলে দিচ্ছি। কাল সন্ধ্যার মধ্যে যদি তুমি তটিনীকে ফিরিয়ে আনতে না পারো, কাল সন্ধ্যায় আমি তোমার নামে ডায়েরি করব। এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি কি বলছেন, ভেবে বলছেন তো? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, ভেবে বলছি। তুমি জানো না, আমি একটা পোড় খাওয়া উকিল হয়ে গেছি। এখন আমার নাম হচ্ছে সব সময়, বুঝতে পেরেছো? তাই আমি চাইলে এক ছুরিতে তোমাকে ফাঁসিয়ে দিতে পারি। আমি আমার বোনের মৃত্যুর জন্য, আমি আমার বোনের লাশের জন্য সবাইকে নিয়ে ধর্ম সংকট করব। তুমি যদি পারো তবে আটকে দেখছো। এই বলে শিবপ্রসাদকে বের করে দেয় নন্দিনী। এরপরে কাবির বলতে থাকে, চলে গেছে? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, চলে গেছে। এদিকে দেখা যায় বিজিৎ প্রতিমার সঙ্গে কথা বলছে। ঠিক তখনই বিজিতের ফোন আসে। তখন বিজিৎ ফোনটা হাতে নিয়ে বলতে থাকে, ও কাবির ফোন করেছে। এরপরে দেখা যায় ফোনে কথা বলতে থাকে কাবির ও বিজিৎ। তখন এর পাশ থেকে কাবির বলতে থাকে, কি ব্যাপার, তটিনী গাঙ্গুলির কি অবস্থা? তখন বিজিৎ বলতে থাকে, এই তো মোটামুটি ভালোই। ওকে ওকে হাত পা অবস্থায় বেঁধে ফেলে রাখা হয়েছে। কথা শুনে
এ কথা শুনে দেখা যায় কাবির হাসতে হাসতে বলতে থাকে, একদম চিৎকার হয়েছে, এই মেয়েটা আমাদের অনেক জ্বালিয়েছে, একদম শেষ করে দাও, একদম শেষ করে দাও। এই কথা শুনে তখন দেখা যায় কাবিরের কথা শুনে বিদ্যুৎ বলতে থাকে, লাশটা কি করবে? আর কেউ যদি পরশুরাম জেনে যায় তখন? তখন কাবির বলতে থাকে, সবটা সাজানো হয়ে গেছে, সবকিছু সাজানো হয়েছে। তো এদিকে তটিনীকে মেরে ফেলে ওই হাউজিং এরই ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়া হবে। আর এদিকে কেচ্ছা লুটিয়ে দেওয়া হবে যে শিবপ্রসাদ গাঙ্গুলি তার বউয়ের সঙ্গে ঝগড়া করে মারামারি করে বউকে মেরে ফেলেছে, আর মেরে লাশ গুম করে দিয়েছে। এরপরে খোঁজাখুঁজি করা হবে, খোঁজাখুঁজি করে পানির ট্যাঙ্ক থেকে তটিনী গাঙ্গুলির লাশটা উদ্ধার করা হবে। এরপরে দেখা ময়না তদন্ত হবে, সবকিছু হবে, সবকিছুতে ওই পরশুরামকে আমরা ফাঁসিয়ে দেব, বুঝতে পেরেছো? এই বলে ফোনটা কেটে দেয় কাবির। এরপরে বিজিত তটিনীকে বলতে থাকে, প্ল্যান হয়ে গেছে মিসেস তটিনী গাঙ্গুলি, প্ল্যান হয়ে গেছে। আপনাকে মেরে আপনাদের এই হাউজিং এর পানির ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়া হবে। আর আপনার স্বামীর বিরুদ্ধে কেস লড়া হবে, বলা হবে যে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে বউ বউ আত্ম বউকে বউকে স্বামী নিজের হাতে খুন করেছে, আর সেই লাশ গুম করতে পানির ট্যাঙ্কে পুড়ে দিয়েছে। এ কথা শুনে তটিনী বলতে থাকে, এসব কি বলছো তুমি, এসব কি বলছো? তখন এই কথা শুনে বিদ্যুৎ বলতে থাকে, একদম ঠিক বলছি, আমি যা বলছি একদম ঠিক বলছি। তখন তটিনী বলতে থাকে, তুমি এতটা নিচে নামতে পারো বিজিতছি? তুমি এরকম কি করে হতে পারো? আর আয়েশি, আমি তোর দিদি হই, তুই ভুলে যাচ্ছিস যে আমরা ছোট থেকে বড় হয়েছি একসঙ্গে? তখন আয়েশি বলতে থাকে, আমি বরাবরই তোকে হেট করে এসেছি, বরাবরই তোদের দু বোনকে আমরা ঘৃণা করে এসেছি, হেট করে এসেছি, কারণ তোদের দু বোনকে বরাবরই ভালোবেসে এসেছে তোর ড্যাডি, সবাই, বাড়ির সবাই তোকে বেশি ভালোবেসেছে। ছোট থেকেই আমি তোর প্রতি অনেকটা অনেকটা ঘৃণা জন্মিয়ে রেখেছি। এদিকে শিবপ্রসাদ রাস্তা দিয়ে হাঁটছে, আর তটিনী সেই স্মৃতিগুলো মনে করছে, তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। আর শিবপ্রসাদ ভাবতে থাকে, আমার তটিনীর যদি সত্যি কিছু হয়ে যায় তবে তবে আমি কি নিয়ে বাঁচবো? আমার লাট্টু পেগুকে আমি কি করে সামলাবো? আমার তটিনীর কোথায় গেল? ওকে ওকে কেই বা নিয়ে গেল? আমি তো বুঝতে পারছি না। আর বিজিতকেও তো ও বাড়িতে দেখলাম না, তবে কি বিজিতি এসবের সঙ্গে যুক্ত? এরপরে বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, তটিনীর ফোনটা ট্রেস করা গেছে, আর তটিনীর ফোনটা রাস্তায় পড়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে শুনতে পেলাম যে এখানে একটা ঘটনা ঘটেছিল, একটা একটা মেয়েকে নাকি গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোন জায়গা, আমাকে লোকেশন পাঠিয়ে দে, আমি এক্ষুনি আসছি। এরপরে লোকেশন পাঠালে শিবপ্রসাদ সেখানে আসে। এরপরে বলরাম বলতে থাকে, এই দেখ তটিনীর ফোন, আসলে আসলে যদি অন্য কারো ফোন হতো তবে এতক্ষণে আমরা সবকিছু ঘেটে ঘুটে দেখে নিতাম, কিন্তু তোর বউ বলে এখন আমরা ফোনটা খুলিনি, ফোনে টাচ করিনি। এ কথা শুনে বলরাম বলতে থাকে, একদম 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 ঠিকঠাক আছে, এখন তুই নিজেরটা নিজে নিজেই চেক দিয়ে নে। এরপরে শিবপ্রসাদ ফোনটা চেক দিয়ে বলতে থাকে, শেষ কল নিশা, এটা কি করে সম্ভব? তার মানে কি নিশা তটিনীকে ফোন করে এমন কিছু বলেছিল যার জন্য তটিনী বাইরে আসতে বাধ্য হয়েছিল? এরপরে এই কথা শুনে বলরাম বলতে থাকে, আমাদের আমাদের ইমিডিয়েটলি নিশাকে ধরে আনতে হবে। এরপরে শিবপ্রসাদ ফোন করতে যাবে, ঠিক তখনই বলরাম বলতে থাকে, তুই ফোন করবি না, ফোনটা করবো আমি। এবারে নিজের ফোন থেকে নিশাকে ফোন করে বলরাম। এরপরে নিশা ফোন ধরে বলতে থাকে, কে বলছেন? এদিক থেকে বলরাম বলতে থাকে, আমি বলরাম দেব, এই স্পেশাল ব্রাঞ্চ থেকে বলছিলাম। তখন ওপাশ থেকে নিশা বলতে থাকে, হ্যাঁ বলুন, কি বলবেন? তখন বলরাম বলতে থাকে, আসলে আসলে আপনাদের সঙ্গে কিছু কথা ছিল, তো তাই যদি একটু ডিপার্টমেন্টে আসতেন তবে ভালো হতো। তখন দেখা যায় ওপাশ থেকে নিশা বলতে থাকে, আমি তো এখন আসতে পারছি না, কিন্তু আমি আসবো। তখন এই কথা শুনে বলরাম বলতে থাকে, আসলে বিজিতের কেসটা নিয়ে একটু একটু মুভ করতে হবে, তো তাই